চক্রব্যূহ থেকে বেরিয়ে আসাও কষ্টকর। এই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই জননী। অভিমন্যু চক্রব্যূহে একাই লড়াই করেছিল, কিন্তু এইখানে আমি তোর সাথে আছি। সেটা তো বুঝলাম দাদু, কিন্তু সেই চক্রব্যূহ কে রচনা করছে? তোর কাছের লোকেরাই, তোর আশেপাশে থাকা লোকেরাই। সেটা কারা দাদু? আপনার কুলদেবতাকে স্মরণ করে এগুলো আমাকে দিন। কাল সর্পযোগ আছে, এটাকে কাটিয়ে ফেলতে হবে। জননী, তোমাকে আমি এখানে আসতে দেখে চলে এলাম। ভুল করলাম? সেরম কিছু না ম্যাডাম। আরে গুরুদেব, আপনি চুপ করে গেলেন কেন? আপনি যা বলছিলেন বলুন। ম্যাডাম, আসলে আমার জীবনে কেউ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিনা সেটাই আমি দাদুর কাছে জানতে এসেছি। তাই নাকি? এটা বললে কি করে চলবে গুরুদেব? আপনি তো স্বামীজি, যে কোনো ভাবে যে কোনো কিছুই বলতে পারেন। আপনি মহান শক্তিশালী, সর্বজ্ঞ। বলুন, আপনি যা বলছিলেন সেটা বলুন। বেচারা আমাদের জননী, বাচ্চা মেয়ে একটা, ওর জীবনটা কে নষ্ট করতে চাইছে সেটা বলুন। ঘূর্ণিঝড়ে আটকে পড়া মানুষকে বাঁচানো জরুরি, ঝড়ের কারণ অনুসন্ধান করাটা জরুরি নয়। না না গুরুদেব, আমাদের জননী খুবই ভালো মেয়ে, ওর জন্য আপনাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। সাপ নিজের খোলস ত্যাগ করতে পারে, কিন্তু
বিষাক্ত বুদ্ধি কেউ ছাড়তে পারে না। আগে আমার প্রয়োজন হলো জননীর সুরক্ষা, তারপর অন্যদের আমি শিক্ষা দেব। ও তাই নাকি? ঠিক আছে গুরুদেব, এইসব জননীকে বলে কোনো লাভ নেই। ও বাড়ি চলে যাক, আমি থাকছি। জননীর জন্য আমি তোর দিদির মতো, তাই যে করেই হোক ওকে বাঁচাবো। হ্যাঁ, তুই জননীর রূপে থাকার শোভা বলে জানতে পারলে এই বাড়ির লোকেরা তোকে বাইরে বার করে দেবে। আপনি স্বামীজির রূপে এসেছেন, কিন্তু আপনি আসলে এক তান্ত্রিক। এটা পুরুষোত্তম স্যার জানলে আপনার কি অবস্থা হবে বলুন তো? আরে গুরুদেব, আপনি কি চিন্তা করছেন? বলুন না, জননীকে আমি সাহায্য করব। পরমাত্মার হাত দিয়ে যে সাহায্য সম্ভব নয়, ওটা তারপরে প্রেতাত্মার হাত দিয়ে কিভাবে সম্ভব? কে প্রেতাত্মা? তুই নোস মা, মনে দুঃখ পাস না। কিন্তু এই সাহায্য তোর পক্ষেও করা সম্ভব নয়, সেটাই বললাম। আপনার দ্বারা সম্ভব হবে না। মনে হচ্ছে আপনার মধ্যে সেই শক্তিই নেই, তাই না গুরুদেব? ওটা বড় শক্তি নয়, দুষ্ট শক্তি। নুনের ঋণ উপকারের ধার রেখে কেউ শান্তিতে বাঁচতে পারে না। নুনের ঋণ উপকারের ধার রেখে কেউ শান্তিতে বাঁচতে পারে না। উপকার নিয়ে তাদেরকেই ঠকাবার লোকেরা যেখানেই যাক না কেন জিতবে না। দাদু, কারোর কিছু খারাপ হোক, কারোর কোনো ক্ষতি হোক, আমি সেটা কোনোভাবেই চাই না। সবাই যেন ভালো থাকে, কিন্তু আমার জীবনেও যেন সমস্যা না হয়। তারাও ভালো থাকুক আর আমাকেও যেন ভালো থাকতে দেয়। আরে আরে গুরুদেব, দেখুন দেখুন, জননী কত গুণী মেয়ে। জননী, কালকে নাগ পঞ্চমী, মন্দিরে এসো মা, বিশেষ পুজো করব। ওই দুষ্ট শক্তির থেকে মুক্তি দিতে না পারলেও তোমাকে একটু সামান্য শান্তি দিতে পারবো। কিন্তু দাদু, আপনি সেটা কে আমাকে তো বললেন না। জেনে কি করবি মা? নিজের চোখে দেখার সময় আসবে। কালকে মন্দিরে আয়, পরে কথা বলবো। ঠিক আছে, আজ আমি আসছি দাদু। ঠিক আছে মা। ম্যাডাম, আসছি। হ্যাঁ চলো, এসো। যা শোভা, যা, নিশ্চিন্তে যা, খুশি হয়ে যা, মন শান্ত করে যা। জন্মানোর জন্য, বাঁচার জন্য, বাড়ির জন্য, বিয়ের জন্য, শ্রাদ্ধের জন্য তিথি পালনের কথা শুনেছিস তুই, কিন্তু কালকে আমি তোর মৃত্যুর ক্ষণ পালন করব। কর নিজের প্রতিজ্ঞা, শোনা দেখি নিজের হুঙ্কার, দেখা নিজের বিরাট রূপ। কুরুক্ষেত্র নেই, যুদ্ধের জন্য ভূমি নেই, তাও যা ঘটতে চলেছে তা হলো তোর মৃত্যুযজ্ঞ। কালকে এতক্ষণে তুই, তোর গুরু, তোর শিষ্যগুলো, তোর গোটা বংশ সবার বলি দেব আমি। কালকে নাগপঞ্চমী, শ্রেষ্ঠতম দিন। সপরিবারে আপনি মন্দিরে এসে শক্তির আরাধনা করুন, ভক্তিভরে প্রার্থনা করুন। সবাইকে নিয়ে মানে আমাদের জননীর জন্য দেখে থাকা ছেলের পরিবারকেও ডাকতে হবে নাকি? বিশেষভাবে ওকে তো আসতেই হবে। জননীর হাতেই তো উনি পুজো নেবেন। না মানে ওটার সাথে এটার সম্পর্ক কি? ওর কোড়ে আঙুল ধরে 7টা পাক দিলে আমার ছেলে মনে করে তার অদৃষ্ট খুলে যাবে। ও তারপর বাড়িতে ফিরে এলে
মহালক্ষ্মীর প্রসন্নতায় সংসার একেবারে ফলে ফুলে ভরে উঠবে। আমি বলছি, আমি জানি। কিন্তু সংসারে সৌভাগ্য যেভাবে আসে, দুর্ভাগ্যও ঠিক তেমনি করেই আসে। ও, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, আবার গরলও তো উঠেছিল। আপনি জননীকে বলুন, ও যেন সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে এসে প্রার্থনায় বসে। এই নাগ পঞ্চমীতে যেন সকলের মঙ্গল হয়। সেটা ঠিক আছে স্যার, কিন্তু আপনার স্ত্রী তো গয়নাগাটি, জামা কাপড় মানে এইসব নিয়ে মেতে থাকার মানুষ। উনি এইসব পুজো পাঠে থাকতে পারবেন কিনা সেটা নিয়েই ভাবছি। সেই জন্য স্যার, কালকে যদি আপনি একা আমাদের সাথে আসেন তাহলে ভালো হয়। এটা কেন বলছেন যে আমি একা এলে সেক্ষেত্রে বেশি ভালো হবে? এটা তো একটা উৎসব, বাড়ির সবাইকে নিয়ে এলে অসুবিধাটা কি? তা নয় স্যার, আসলে ওখানে রাম আর জননী দুজনেই থাকবে। বিরাটকে ওদের দেখে খারাপ লাগতে পারে, অথবা বিরাটকে দেখে জননী নার্ভাস হয়ে পড়তে পারে। আপনিই বললেন তো স্যার, পরিশুদ্ধ মন নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ওই জন্যই বললাম। বুঝতে পেরেছি, আমি একাই আসব, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আসুন স্যার। স্যার, এই পুজো করার পর আমাদের সমস্যা দূর হয়ে যাবে তো স্যার? আংশিকভাবে তো দূর অবশ্যই হবে। আগে আপনি পুজোটা তো শেষ করুন, তারপরে কি করতে হবে আমিই বলে দেব। ঠিক আছে স্যার, আমি আসছি। হাই বিরাট। এখানে কেন এসেছিস? আমার প্রশ্নের উত্তর দে, এখানে কেন এসেছিস? আমি কেন এসেছি সেটা পরে বলছি, আগে তুমি ওই জননীর ব্যাপারে চিন্তা করাটা ছাড়ো। তোমাকে দেখে পুরো মনে হচ্ছে তুমি দেবদাস হয়ে গেছো। ওই জননী তোমার মাথাটা একদম খারাপ করে দিয়েছে, এমন করেছে যে তোমার সামনে কেউ থাকলেও তোমার চোখে পড়ে না। ভূত ধরলে মন্দিরে যাওয়া হয়, প্রেত ধরলে তান্ত্রিকের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে সেটা ঠিক করা হয়। কিন্তু ওই জননী তোমার ঘাড়ে এমন ভাবে চেপেছে যে স্বয়ং ভগবান এসেও ঠিক করতে পারবে না বলে মনে হচ্ছে। নীলি, তোর যা বলার তুই আমায় বল, কিন্তু জননীকে একটাও কথা বলবি না। বিরাট, এইভাবে কথা না বলে তুমি ওই জননীর নেশা থেকে বেরিয়ে এসো প্লিজ। জননী হয়তো আমায় কোনোদিন ভালোবাসেনি, কিন্তু আমি যেভাবে ওকে ভালোবাসি সেই ভালোবাসা কোনোদিনও কমবে না। এই দুঃখ আমায় বয়ে বেড়াতে হবে, কিন্তু এইসব আমি তোকে কেন বলছি? তুই এখন যা এখান বিরাট, থেকে। আমিও তো তোমার মতো। হ্যাঁ, ওই জননীকে না পেয়ে তুমি যেমন অস্থির হয়ে আছো, আমিও তো তোমাকে না পেয়ে কষ্টে আছি বিরাট। ভালোবাসা তো এরকমই, আমরা ভালোবাসার লোককে জীবনে না পেলে সেটা যে কত কষ্টের এটা তো তুমি জানোই। কিন্তু আমি তোমাকে ভালোবেসে কষ্টই পেয়ে গেছি বিরাট। হার্ট অ্যাটাক হলে কিন্তু তাকে বাঁচানো যায়, কিন্তু মনের মানুষ হারিয়ে গেলে জীবনের কোনো মানেই থাকে না বিরাট। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমাকে নিয়ে একটু তো ভাবো। নীলি, জননীর যে জায়গা আমার মনে, সেই জায়গা আর অন্য কেউ নিতে পারবে না। কতদিন বিরাট? ওই জননী রামকে বিয়ে করবে, সুখে শান্তিতে ওর সাথে সংসারও করবে। বিরাট নামে ওর লাইফে যে একটা ছেলে ছিল সেটা ভেবে ও খুশিও হবে। আর তারপরে একদিন যখন রাস্তায় বা মার্কেটে জননী রামের সাথে যাওয়ার সময় যখন তোমার সামনাসামনি হবে, তখন তুমি কে সেটা না চিনেই চলে যাবে। ওই জননী তোমাকে ভুলে গেল, তোমায় ছেড়ে চলে গেল, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষায় আছি বিরাট। নীলি, একটা কথা বলবো? ভাবিস না যে প্রেমে ব্যর্থ হয়েছি বলে তোকে জ্ঞান দিচ্ছি। মানুষের শরীর হলো মন্দির, আর হৃদয়ে ঈশ্বরের বাস। সেখানে যদি ঈশ্বর না থাকে চলবে, কিন্তু ঈশ্বরের জায়গায় তো ভূতকে বসানো যায় না। থ্যাঙ্কস বিরাট, আমাকে তুমি ভূত বলছো তো, কিন্তু
আসল ভূতকে তোমার দেবী বলে মনে হচ্ছে, সেই জন্য। একদিন ঠিক তুমি আমার মূল্য বুঝতে পারবে, আর আমি সেই দিনের জন্য অপেক্ষা করব। আসছি। কতবার বলতে হবে আপনাকে? এখনো ডকুমেন্টস গুলো রেডি করেননি মানে কি বলছেন? আচ্ছা, অফিসে বসে কি করেন আপনারা? ঠিক আছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো রেডি করুন, আমি পরে ফোন করছি। কি নীলি, কি হয়েছে? কেন রাগ করে আছো? আর কি করব আন্টি, ভালোবাসার জন্য সবকিছু করা যায়, কিন্তু আমি ভালোবাসাটা বোঝানোর জন্য হেরে যাচ্ছি। খুব অপমানিত হচ্ছি আমি। আবার কি হলো? তোমার ছেলে ওই জননীকে কিছুতেই ভুলতে পারছে না। ও নাকি দেবী, ওর জায়গাটা নাকি আমার মতো ভূতকেও দিতে পারবে না, এটাই বললো। কাম অন নীলি, ও ইনডাইরেক্টলি কিছু বলেছে হয়তো। তুমি কেন ভাবছো ও তোমাকে বলেছে? ইনডাইরেক্টলি কিছুই বলেনি, ডিরেক্টলি বললো আমি নাকি ভূত। নীলি, অনেকবার এমন হয়েছে আমরা যেটা ভেবে নিই সেটা হয় না। যখন আমরা নিরাশ হয়ে যাই যে এই কাজটা আর হবে না, তখনই কিন্তু সেই কাজটাই হয়। আমাদের কিন্তু চেষ্টা করে যেতেই হবে, কারণ চেষ্টা না করলে আমরা সফল হতে পারবো না। আশা করি তুমি বুঝেছো। আমাদের কিন্তু চেষ্টা করে যেতেই হবে, কারণ চেষ্টা না করলে আমরা সফল হতে পারবো না। আশা করি তুমি বুঝেছো। আন্টি, কুলিং গ্লাস পরে প্রেম করতে গেলে কিন্তু সেটাকে প্রেমই বলা হয়, কিন্তু পাওয়ার গ্লাস পরে প্রেম করতে গেলে সেটাকে আর প্রেম বলে না, সেটাকে কনসার্ন বলে, যেটা ছোট ছোট বাচ্চাদের দেখানো যেতে পারে, ব্যাস। আই নো নীলি, ইউ আর ভেরি আপসেট। ওর থেকে অনেক বেশি কষ্ট তুমি পাচ্ছ। চিন্তা করো না, দেখতে থাকো, বিরাট খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবে। আর সেটার জন্য আমি একটা মাস্টার প্ল্যান রেডি করেছি। সেটা কি আন্টি? সেটা এখন আমি বলবো না নীলি, কালকে দেখবে জননীর কাছ থেকে বিরাট কিভাবে দূরে চলে যায় আর তোমার কাছে চলে আসে। জননী, বিলাসিনী, এখানেই আছি, এসো। কি হয়েছে ড্যাড? আয় বলছি আমি। জননী, তুমি রেডি হয়ে থাকলে আমরা মন্দিরে যেতে পারি। মন্দিরে কেন আঙ্কেল? কালকে নাগপঞ্চমী আছে তো, ওই জন্যে। কালকে নাগপঞ্চমী আর আজকে রেডি হতে হবে? মেয়েদের তো আজকে বললে কালকে রেডি হয়, সেই জন্যই বললাম মা। যত সব কিছুতে শুধু আওয়াজই দিতে পারো। আমি যদি এরকম বলি তাহলে? কি করে? অন্য পুরুষ মানুষেরা জিমে গিয়ে বডি বিল্ড করে, নিজেকে দেখো কেমন ঝ্যাঁটার কাঠির মতো শরীর তোমার। হ্যাঁ বিলাসিনী, বট গাছ দেখতে ঠিক বট গাছের মতোই হয়, মানে তোমার মতো। আর আমি হলাম চন্দন গাছের মতো। মার্কেটে গিয়ে একবার কোনটার ভ্যালু বেশি জিজ্ঞেস করে নিও, বুঝতে পারবে। ভালো কথা বলতে পারো বলে বলছো তো? বলো বলো। কেমন দিলাম বলো? আঙ্কেল একদম ঠিক বলেছেন। আর না তো কি। প্রণব, পুজোর জিনিসপত্র এনে রেডি করতে হবে, তুই একটু হেল্প করবি? মম, আমি কিন্তু এসব জানি না। এই, তোর বয়সে শঙ্করাচার্য পুজো করবার জন্য ঠাকুরকে এই পৃথিবীতে ডাকতেন, আর তুই পুজোতে একটু হেল্প করতে পারবি না এটা বলছিস? যা হেল্প কর। ঠিক আছে ড্যাড, ঠিক আছে, হেল্প করে দেবো, বললাম তো তোমাকে। দেখেছো তো মা জননী, তোমার আন্টি এতদিন ঠাকুর পুজো এইসব নিয়ে আমায় খেপিয়ে দিত, আর এখন দেখো যখন ভয় পাচ্ছে তখন অমনি পুজো করতে রেডি হয়ে গেছে। আরে আমারও সব ভয়টাই নেই গো, এসব করতে হবে তাই করব বলছি। হ্যাঁ, তাহলে কিন্তু স্বপ্নে সাপ আসা বন্ধ হবে না। শোনো, আমি কিন্তু ভক্তি ভরেই পুজো করব। প্রণব, আয়, পুজোর অনেক জিনিসপত্র কিনতে হবে, হেল্প করবি, আয়। জননী, আরো একবার তোমাকে বলছি মা, কাল সকালে তুমি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল। তারপরে কালকে মন্দিরে আমাদের হবু জামাই আসবে।
ড্যাড, নাগ দেবতা থাকে মন্দিরে, কিন্তু নাগ দেবতার রাগের প্রকাশ আমাদের বাড়িতে দেখতে পাচ্ছি। কি করব বল, আজকের যুগে মঙ্গলধারিণীগুলো বেশি হয়ে গেছে আর মঙ্গলকারিণী কম হয়ে গেছে। সেটা কি? আগে তো শুনিনি, ব্যাপারটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, নিজেদের ভালো হোক এটা চিন্তা করার অনেক লোক আছে, কিন্তু আমাদের দ্বারা অন্য লোকের ভালো হোক এটা ভাবার লোক খুব কম। যাকে ছাড়, ওর মুড ঠিক হওয়ার পর কথা বলবে। তুই যা গিয়ে আমাকে হেল্প কর। ঠিক আছে মম। প্রণব, তোর বাবা হঠাৎ করে কোথায় গেল বলতো? এখানে কোথাও দেখতে পাচ্ছি না। কারোর সাথে দেখা হয়েছে হয়তো, তাই হয়তো তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কথা বলে যাচ্ছে। ওনার সব সময় শুধু কাজ আর কাজ, পুজোর সময়ও থাকতে পারছে না। ধ্যাৎ। মম, এসব ছাড়ো না, ওখানে দেখো দোলনা রয়েছে, চলো না যাই ওখানে। প্রণব, যত দিন যাচ্ছে তুই আরো বাচ্চাদের মতো করছিস। কখনো কখনো একটু বাচ্চাদের মতো করতে হয়, তবেই তো মনে একটু খুশি থাকবে। বাচ্চারা যদি এরকম খুশি থাকে তাহলেই তো বাড়ির বড়রা খুশি হয়। হ্যাঁ, এমন কত বাবা মা আছেন তাদের সন্তানের মঙ্গলের জন্য নিজের খুশিকে ত্যাগ করে দেয়। কিন্তু তাতে যদি সন্তানেরা খুশি না হয় তাহলে আর বাবা মায়ের ত্যাগের সার্থকতা কোথায়? প্রণব, তোর বাবা আর জননী কোথায় গেল বলতো? যা এগিয়ে গিয়ে ওরা কোথায় আছে একটু দেখে আয়। ঠিক আছে মম। জননী, কোথায় গেছিলে, কি করছিলে? এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওদের জন্য জুস এনে দাও। ঠিক আছে, এনে দিচ্ছি আমি। জননী, তোমার সাথে একটা কথা আছে, তোমাকে আজকে খুব ভালো দেখতে লাগছে। থ্যাঙ্কস। আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু, মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু, আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি। মহাসর্পযজ্ঞ করছি, আপনার অনুগ্রহ লাগবে। মন দিয়ে চাইছি আপনি দেখা দিন। একটা পাথর দিয়ে দুটো পাখি মারার কথাটা এবার বদলে যাবে। একই যজ্ঞে
লক্ষ লক্ষ সাপ পুড়ে ছাই হয়ে যাবার ঘটনাটা ঘটবে। মম, আমরা কোথায় যাচ্ছি সেটা আমায় বলছো না কেন তুমি? আমি যাচ্ছি তো তোর সাথে, চুপচাপ চল। না মম, কোনো রুট ম্যাপ নেই। কেন তুমি বলছো না যে আমরা কোথায় যাচ্ছি? প্রত্যেক মা তার সন্তানকে ভবিষ্যতে রাস্তা দেখায়। কোন রাস্তায় গেলে সন্তানের ভালো হবে সেটা আর কেউ না জানুক, একমাত্র মায়েরাই সব থেকে ভালো জানে। চুপচাপ ড্রাইভ কর। কি মম, কেন সাসপেন্স ক্রিয়েট করছো? চুপ করে চালা না বিরাট, যা করছি তোদের ভালোর জন্য করছি। আমাদের ভালোর জন্য মানে? মানে তোদের মানে বলো মম। কেন এত প্রশ্ন করছিস? আমার ওপর তোর কি একটু বিশ্বাস নেই? তোদের ভালোর জন্য মানে বাড়ির সবার ভালোর কথাই বলছি আমি। না মম, আমরা কোথায় যাচ্ছি আমি বুঝতে পারছি না, আর তোমার কথায় সাসপেন্স আরো বেড়েই চলেছে। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ ড্যাড, এই নাগপঞ্চমী কেন করা হয়? দেখ, নাগপঞ্চমী এক এক প্রান্তে এক একভাবে পালন হয়। উত্তর কর্ণাটকে নাগপঞ্চমীকে বলা হয় হুন্ডি উৎসব। তার মানে কি, টাকা কালেক্ট করা? ওরে বোকা, টাকা কালেক্ট করা নয় রে, পুণ্য কালেক্ট করা। প্রিয়জনদের সঙ্গে মিলে একটা উৎসব করার মনে রাখার মতো দিন এটা। নাগ বাবার তিলের লাড্ডু খুব পছন্দ, তাই ওই লাড্ডুর সাথে আরও একটা মিষ্টি পদ বানিয়ে সকলকে বিতরণ করা হয়ে থাকে। আমাদের পূর্বসূরীরা যে পুজো করতেন তার সবকিছুর মধ্যে একটা বৈজ্ঞানিক কারণ থাকতো। কি যেন বলে? পুরুষোত্তম, আপনি বলুন না। দেখো, বৈজ্ঞানিকভাবে বলতে গেলে সাপের আর মানুষের দুয়ের সম্পর্ক আছে। আর ডাক্তারের ভাষায় বলতে গেলে ওই যে স্পাইনাল কর্ড আছে না, সেটা ওই মাথা আর লেজকে সংযোগ করে। মানুষ নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে এই স্টেপ রাখাটা খুব জরুরি। তো আমাদের এই পাটা কি করে এগোচ্ছে আমাদের মাথার সঙ্গে ওই পায়ের সংযোগ রয়েছে বলে। মানুষ নিজের মাথা থেকে পা অবধি নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারে, কিন্তু নিজের পিঠ হাত দিয়ে ছুঁতে পারে না। সেই জন্যে ভাইদের মঙ্গল কামনা করা বোন বা দিদিরা পিঠের ওপর ভাগে দুধ ঢেলে ঠান্ডা থাক বলে ভগবানের কাছে প্রার্থনা করে। এটা কিরকম হলো স্যার? আপনার বাড়ির লোকেরা এখানে কেন? আমিও জানি না পুরুষোত্তম। আমি যে এখানে এসেছি সে ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি। মম, আমরা সবাই এখানে কেন এসেছি? কেন এভাবে বলছিস? আজকে পুজো, তাই আমরা মন্দিরে এসেছি। মন্দিরে আসলে কে ভালো আর কে খারাপ সেটা ভালো করে বুঝতে পারা যায়। শোন, শুধু পুণ্য করার জন্য এখানে আসতে হয় না, পাপ করলে সেটা ধোয়ার জন্য অনেকে এখানে আসে। আরে বিরাট,
রাজেশ্বরী, আমার সঙ্গে এসো। জননী, সবার জন্য তুমি একটু জুসের ব্যবস্থা করো। ঠিক নাও আছে। যাও। চল আসুন। প্রণব। চলো। আরে প্রথমবার সমুদ্র দেখতে যাবার সময়ই সুনামি হতে হবে? কি ঝামেলা সব। একদিকে জননী, একদিকে বিরাট, আর একদিকে রাম। কি করব কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রাম, বলো। এই মন্দিরে আন্টি, হ্যাঁ? এটা কি করলে তুমি? ওই জননী এখানে আছে জেনেও তুমি কেন ওকে নিয়ে এলে? এবার দেখো ওরা আবার এক হয়ে যাবে। কাম অন নীলি, ওরা দুজন যাতে একসাথে না হয় সেটাই দেখতে হবে। সেটাই যদি হয় তাহলে তো অন্য জায়গায় নিয়ে যেতে পারতে। আমার কথা শোন, এখন কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাকে যেটা বলেছি শুধু সেটুকুই করলে হবে। দেখতে থাকো, এইখানে কি হবে সেটা এক্ষুনি জানতে পারবে। সময় হয়েছে, চলো। রাজেশ্বরী, তুমি এখানে কি মনে করে? আরে বাবা, কেন এসেছি সেটা জিজ্ঞেস করছো? কোনো পাব বা ডিস্কোতে যদি যেতাম তখন জিজ্ঞেস করতে বুঝতাম। মন্দিরে কেন এসেছি সেটাও জিজ্ঞেস করবে তুমি? কি মনে করো তুমি আমাকে? পুজো শেষ হয়ে যাবে, চলো। আরে সেটা নয় রাজেশ্বরী। আরে বাবা, এত কথা বলো না তো, এত প্রশ্ন করো না তো। এখন যে কাজটার জন্য এখানে এসেছি সেটা আগে শেষ করি। পুজো শুরু হবে, চলো। ভগবান, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। এই শুভ উৎসবের দিনে আমার দিদি যেন আমার কাছে ফিরে আসে সেই আশীর্বাদ করো। সুখ দুঃখ সবারই থাকে, কিন্তু দুঃখটা বুঝে সান্ত্বনা দিতে পারে এমন মানুষ আমার দেবসেনা দিদি। এরম দিদি কেউ পায় না। ও আমার কাছে থাকলে আমার মনে হয় আমার মা আমার কাছে আছে। ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমার মনটা অস্থির হয়ে থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব আমার দিদি আমার কাছে ফিরে আসুক, আমি শুধু এইটুকু প্রার্থনা করছি। অনেক পরীক্ষা দিয়েছি আমি। যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে চাইতাম না সেই আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। এটা অপমান না দুঃখ বুঝতে পারছি না আমি। আমার একটা অদ্ভুত ইরিটেশন হচ্ছে। ভগবান, আমার বিশ্বাস তুমি শুধু এই মন্দিরে থাকো না, তুমি সব জায়গায় থাকো। তাই আমি যদি পুজোর মাঝখানে এখান থেকে চলে যাই তাহলে দয়া করে তুমি আমায় ক্ষমা করে দিও ভগবান। ওই নাগমণি আমার বাবার যতটা দরকার সেটা আমার কাছে ঠিক ততটাই দরকার। ভগবান, জননীকে তাড়াতাড়ি আমার জীবনে পাঠিয়ে দাও। ও কাছে এসেছে, কিন্তু আরো কাছে আসুক। আমি ওই নাগমণি আমার জন্য চাই না। ওই নাগমণি আমাদের বাড়িতে আসলে অনেক রোগীদের আমি সাহায্য করতে পারবো। ভগবান যেমন সবার কষ্ট দূর করেন, আমিও যেন ঠিক সেইভাবে সবার কষ্ট দূর করতে পারি ভগবান। হে ভগবান, জননী যাতে রামকে ছেড়ে বিরাটকে বিয়ে করে সেই ব্যবস্থা করো। হে ভগবান, যত তাড়াতাড়ি সম্ভব আমার আর বিরাটের বিয়ের ব্যবস্থা করে দাও।
তেজ রাশি হয়ে থাকা মহাশক্তিশালী, আমাকে আদেশ দাও। মহাসর্পযজ্ঞের ফলে কৃমিগুলোকে নাশ করবার শক্তি দিয়েছো আমায়, এবার ওদেরকে ব্যবহার করবার অনুমতি দাও। অনুমতি দিচ্ছি, কিন্তু তুই একা এই কাজটা করতে পারবি না। মানে? এটার মানে কি? একটা কন্যা শক্তির আবশ্যকতা আছে। হঠাৎ করে এই যজ্ঞকারীকে ব্রহ্মাস্থানে বসার জন্য কাউকে ডাকতে হবে বললে? এটা সম্ভব নয়। সম্ভব করতেই হবে নম্বদরি, ওই নারী শক্তিকে আনতেই হবে, না হলে পূর্ণ সিদ্ধি পাওয়া যাবে না। যজ্ঞকুণ্ডের আগুনকে পবিত্র করতে হবে, ওনাকে থাকতেই হবে। এখন কোথায় যাব আমি? কাকে ডেকে আনবো? অষ্টসিদ্ধি যেই মুহূর্তে আমার হাতে চলে এসেছে, আর কি বাধা আছে? আঙ্কেল, তখন থেকে আপনি দু ধরনের গল্প করে যাচ্ছেন, কিন্তু এই উৎসবকে সহদার উৎসব বলে ডাকার কারণ কি? আগে একটা মেয়ে প্রত্যেক দিন নাগদেবের মূর্তিতে দুধ ঢেলে পুজো করত। দাদা নিজের বোনকে রোজ পুজো করতে দেখে সে বোনকে একটা ফুল এনে দেয় এবং সেটা ভগবানকে অর্পণ করতে বলে। এইভাবেই প্রথম কয়েক বছর পুজোটা চলে। একদিন পুজোর জন্য সে ফুল পাড়ছিল, এমন সময় গাছের নিচে থাকা একটা সাপ কালীয় নাগ তাকে দংশন করে এবং সে তৎক্ষণাৎ মারা যায়। এটা জেনে তার বোন অত্যন্ত রেগে যায় আর বলে যে রোজ যে ঠাকুরকে পুজো করি সেই ঠাকুরই আমার দাদার মৃত্যুর কারণ হলো। তখন সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যে আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও। তখন নাগলোকের রাজা যে সাপ কামড় দিয়েছিল তাকে বোঝায় আর বলে যে ওর দাদার প্রাণ ফিরিয়ে দিতে। তখন সেই সাপটা অত লোকের মধ্যে আসতে ভয় পাচ্ছিল। তখন নাগরাজ হাতে করে সঞ্জীবনী নিয়ে এসে ওই মেয়ের দাদাকে বাঁচিয়ে দেয়। এতে প্রসন্ন হয়ে মহাবিষ্ণু ত্রেতা যুগে লক্ষণ হয়ে, দ্বাপর যুগে বলরাম হয়ে অবতার রূপ ধারণ করতে সেই সাপকে বরদান করেন এবং সমস্ত সর্পকুলকে বিশেষ সম্মান প্রদান করেন। ওর দাদা যেদিন পুনর্জন্ম পায় সেদিন পঞ্চমী ছিল। নাগ পঞ্চমীর এটাই হলো মাহাত্ম্য। সেই জন্য নাগ পঞ্চমীকে সহোদর ভাই বোনের উৎসব বলে বলা হয়। ও তাই নাকি? আমরা মন্দিরে পুজো করতে এসেছি, আজকে কিছু না করাটাই ভালো হবে। এই মুহূর্তে এখানকার পরিবেশ বিষাক্ত করাটা ঠিক হবে না। তুই শুধু নাটকটাই করতে পারিস, আর আমিও ভালোই নাটকটা জানি। তোর একটা ব্যবস্থা করার সুযোগ পেলে আমি সেটাকে হাতছাড়া করব না। বিরাট, প্রসাদটা নিন। জননী, কি হচ্ছেটা কি? সেরকমই ভেবে নিন। আমার এইসব মোটেই পছন্দ নয়। যখন আমি আর আপনি জঙ্গলে দিদিকে খুঁজতে গেছিলাম তখন তো আপনার খুব পছন্দ ছিল। তখন যে সম্পর্কটা ছিল সেটা এখন অন্যরকম হয়ে গেছে। অন্য মানে? বারবার তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সেই সময় তোমার জীবনে আমি ছিলাম, আর এখন ওই ডক্টর রাম আছে। বিরাট, আমি এমন একজন মানুষ না যে আজ একজনের সাথে কাল অন্যর সাথে থাকবো। একবার যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়েছে সেদিন থেকেই আমি সারা জীবনের মতো আপনার হয়ে গেছি। যে মেয়ে সব সময় নিজের কথা রাখে, তার যখন ডক্টর রামের সাথে এনগেজমেন্ট হলো তখন কি হলো? বিশ্বাস করুন বিরাট, আমি এনগেজমেন্ট করিনি। এই মিথ্যে কথা তুমি আর কতদিন বলবে? তুমি যখন ওকে স্টেজের ওপর রিং পরাচ্ছিলে তখন আমি বুঝেছিলাম যে আমাদের ভালোবাসা কোন স্টেজে। আমি যখন তোমার সাথে রুমে কথা বলতে এলাম তখন আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস আমি বুঝতে পেরে গেছিলাম। বিরাট, আপনি কেন এখনো মিথ্যে বলছেন? আপনি কখন এসেছিলেন আমার এনগেজমেন্টে? আমি আপনার সাথে দেখাই করিনি। সত্যি বিরাট,
আমি ওই এনগেজমেন্ট প্রোগ্রাম থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, ওইখানে আপনি ছিলেন আমি জানিও না। জননী দয়া করো, তোমার সাথে কথা বললে আমি নিজেও পাগল হয়ে যাব। আমি কিন্তু তোমার হাতের পুতুল নই জননী। আমার নাম বিরাট, আমি অন্যরকম। আমি এসেছিলাম, আমি দেখেছিলাম, তোমার সাথে কথাও হয়েছে। মিথ্যে বিরাট, মিথ্যে। দয়া করে চুপ করো জননী। কোনটা মিথ্যে? যে ওখানে তুমি ছিলে, নাকি আমার তোমার সাথে এসে কথা বলাটা মিথ্যে? তোমার হাতে তো একটা আংটিও আছে, সেটাও মিথ্যে। বিরাট, এইটা আমার হাতে কি করে এলো আমি জানি না, কিন্তু এটা খুলতেও পারছি না আমি। আমায় সম্মান করলে তুমি আগেই সত্যিটা আমায় বলে দিতে, কিন্তু তোমার তো আমার সাথে কোনো সম্পর্কই নেই। আর এই আংটি দেবতার সামনে আশীর্বাদ নিয়ে পরা আংটি। 1000 বার মানত করলে এই সম্পর্ক পাওয়া যায়। এই পবিত্র সম্পর্ক ভাঙতে নেই। তুমি যে বলছো যেটা খুলতে পারছো না, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে তোমার আর ডক্টর রামের বন্ডটা কত স্ট্রং। বিরাট, শাট আপ জননী। সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট শুধু মেয়েদের থাকে না, ছেলেদেরও থাকে। কিন্তু আমাকে ঠকিয়েছো ভালো কথা, কিন্তু ডক্টর রামকে দয়া করে ঠকিও না। আমার সাথে তুমি অন্যায় করেছো। আমি কোনোদিন কল্পনাও করিনি যে তুমি আমার সাথে এরকম করবে। এরকম একটা দিন যেন অন্য কারোর জীবনে না আসে আমি প্রার্থনা করব। তুমি আমার সাথে ভালো থাকতে পারোনি, সেটা হয়তো আমার দোষ, কিন্তু ডক্টর রামের সাথে ভালো থাকার চেষ্টা করো।